একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যখন টপ লেভেলে চোর হয়ে যায় এবং তার বুদ্ধি দিয়ে সে পৃথিবীর সবচেয়ে জটিল লক খুলে ফেলে। ব্যাংকের লকারের ভিতরে ছিল 1890 দশকের $500 মিলিয়ন স্বর্ণ মুদ্রা। সে এবং তার দল এতটাই মাস্টার মাইন্ডের ছিল যে বড় বড় সিকিউরিটি সিস্টেমও তাদের কাছে হার মেনেছে। এক্সপ্লেনেশনটি পুরো দেখলে আপনাদের মাথায় খেলবে না যে কতটা বুদ্ধিমান হলে তারা জটিল লকারের ব্যাংকটাকে এত সহজেই ডাকাতি করে ফেলে। কথা বলছি 2021 সালে রিলিজ হওয়া দি ভল্ট মুভিটির। এক্সপ্লেনেশনের শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আগাগোড়া কিছুই বুঝবেন না, তো অনুগ্রহ করছি ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় সমুদ্রের তলদেশে দুজনকে দেখিয়ে, যারা কিনা সমুদ্রের তল থেকে স্বর্ণ মুদ্রার কিছু বক্স উপরে নিয়ে আসে। উপরে শিপে বসে থাকা তাদের বস ওয়াল্টার তাদেরকে আরও খোঁজ করতে বলে, কারণ সমুদ্রের তলদেশে ধন সম্পদের থেকেও আরও অনেক দামি জিনিসপত্র রয়েছে। দুজন ডুবরই আরও খোঁজ করতে শুরু করে। এরপর তারা এমন একটি বক্স পায় যেটা দেখে ওয়াল্টার খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকে না। সাথে সাথে সেখানে স্প্যানিশ পুলিশ চলে আসে এবং সবাইকে আটক করে ফেলে, কারণ ওয়াল্টার সমুদ্রে খনন করছে। নিয়ম অনুসারে এখান থেকে যা পাওয়া যাবে তাই সরকারের। এরপর পুলিশরা সব বাক্স তাদের থেকে নিয়ে নেয়। ওয়াল্টারের মন সাথে সাথে ভেঙে যায়। ওয়াল্টার এর বিরুদ্ধে কোর্টে মামলা করলে দীর্ঘ 1 বছর যাবৎ মামলা চলে। অবশেষে কোর্ট ওয়াল্টারকে বলে, তুমি খনন কাজের আগে স্প্যানিশ গভর্নমেন্টের কাছ থেকে কোনো পারমিশন নেওনি, তাই নিয়ম অনুসারে তোমার সব পাওয়া ধন সম্পদ এখন সরকারের। কোর্ট থেকে বাইরে আসার পর ওয়াল্টার তার উকিল মার্গারেটের সাথে কথা বলতে থাকে। মার্গারেট ওয়াল্টারকে সান্ত্বনা দেয়। সে বলে, যা হবার হয়ে গেছে, এখন সব ভুলে যাও। কিন্তু ওয়াল্টারের যেভাবেই হোক সেই বাক্সটি চাই, কারণ সেটার ভিতরে আছে স্বর্ণ মুদ্রা থেকেও আরও একটা দামি জিনিস যেটা কেউ জানে না। অন্যদিকে অনেক সিকিউরিটির সাহায্যে ধন সম্পদগুলো ব্যাংক অফ স্পেনে নিয়ে আসা হয়। ব্যাংকের প্রধান সিকিউরিটি ইনচার্জ, যার নাম গুস্তাভো, সে ধন সম্পদগুলো ব্যাংকের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। কয়েক মাস পর এক 22 বছরের ইঞ্জিনিয়ারিং ছেলেকে দেখানো হয়, যার নাম থম। থম একজন ইঞ্জিনিয়ারিং টপার। সে তার পড়াশোনার ট্যালেন্ট শুধুমাত্র বই খাতাতেই লাগায়নি, বরঞ্চ গালফ অফ স্পেনে তেল লিক করার প্রবলেম সে একাই নিজের বুদ্ধি দিয়ে সলভ করে দেখিয়েছে। এভাবে সে বুদ্ধি দিয়ে বহু মানুষের সাহায্য করে থাকে। এজন্য তাকে কিছু তেল কোম্পানির মালিকরা তাদের কোম্পানিতে কাজের জন্য নিতে এসেছে, কিন্তু থম এক এক করে সব অফারগুলো রিজেক্ট করে দেয়। এত বড় বড় কোম্পানিগুলোকে রিজেক্ট করে দেওয়ার কারণে তার বাবা তাকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে, তোমার মতলব কি? তুমি কেন বড় বড় কোম্পানিগুলোকে মানা করে দিলে? থম তার বাবাকে বলে, আমি লাইফে ডিফারেন্ট কিছু করতে চাই, শুধু টাকা কামানো আমার লাইফের গোল না। কিছুক্ষণ পর থমের মোবাইলে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তোমার জীবন পাল্টে যাবার মতো একটি সুযোগ আমরা তোমাকে দিতে চাই। এটা দেখে থমের একটু ইন্টারেস্টিং মনে হয়। পরে থমকে তারা একটি অ্যাড্রেস দিলে সেই অ্যাড্রেসে থম পৌঁছায়, যেখানে সে ক্লাউবিয়া নামের একটা মেয়েকে দেখতে পায়। পরে থম বুঝতে পারে যে মেয়েটা তাকে এখানে এনেছে। পরে ক্লাউবিয়া তাকে আর্ট গ্যালারির ভিতরে নিয়ে যায়। সাথে সাথে সেখানে ওয়াল্টার চলে আসে। পরে থম জানতে পারে ক্লাউবিয়ার আসল নাম লরেন। ক্লাউবিয়া মূলত তার একটা ছদ্মবেশ ছিল। ওয়াল্টার থমকে বলে, আমি জানি তোমার কাছে অনেক বড় বড় কোম্পানির অফার এসেছে, এবং আমি এটাও জানি তুমি সব অফার রিজেক্ট করে দিয়েছ, কিন্তু আমি তোমাকে একটা চ্যালেঞ্জিং মিশনে নিয়ে যেতে চাই, যেটা হলো আমাদের সমুদ্র থেকে পাওয়া বহু মূল্যবান কিছু ধন সম্পদ সরকার নিজের নামে করে ব্যাংক অফ স্পেনে রেখে দিয়েছে। ধন সম্পদগুলো এমন একটা লকারে রেখেছে যেটা আজ থেকে 100 বছর আগে ইংরেজরা বানিয়ে গিয়েছিল। পৃথিবীর সবচেয়ে জটিল লকার হিসেবে সেটা স্বীকৃতি পেয়েছে। থম বলে, তাহলে এখন আমি কি করব? ওয়াল্টার বলে, আমরা একটা টিম বানাবো এবং সেই লকারটা ডাকাতি করব। থম সাথে সাথে হেসে ফেলে এবং বলে, তোমাকে কি আমাকে দেখলে চোর মনে হয়? ওয়াল্টার বলে, না, চুরি আমরা করব, কিন্তু তুমি মেধা দিয়ে আমাদের সাহায্য করবে। তোমার জীবনে নতুন একটা টুইস্ট হিসেবে আমি এই সুযোগটা তোমাকে দিতে চাই। পরে ওয়াল্টার মাদ্রিদ শহরের একটা ফ্লাইটের টিকিট থমকে দিয়ে চলে যায়। রাতের বেলা থম বাসায় বসে সেই লকারটা নিয়ে একটু রিসার্চ করে এবং দেখতে পায় আসলেই এটা ইতিহাসের সবচেয়ে জটিল একটা লক। থম ডিসাইড করে ফেলে যে ওয়াল্টারের সাহায্য করবে সে। পরে থম তার বাবাকে বলে, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাব। এ বলে পরের দিন থম মাদ্রিদে পৌঁছায়। এয়ারপোর্টে তাকে পিক আপ করতে লরেন আসে। লরেনের সাথে থম ওয়াল্টারের বাসায় যায়। ওয়াল্টার থমকে তার টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। একজন ছিল জেমস, যে আমেরিকান এজেন্ট ছিল।
তার বিশেষায়ত্ব হলো সে অনেক বড় বড় ঝুঁকি গ্রহণ করতে পারে। আরেকজন হলো ক্লাউস, যে একজন হ্যাকার। আরেকজন হলো সিমন, যে সব কিছুর জোগাড় করতে পারে। ওয়াল্টার সবচেয়ে জটিল কাজ অর্থাৎ লকার খোলার কাজটা থমকে দেয়। কিন্তু জেমসের বিষয়টা ভালো লাগে না। সে মনে করে থম এখনো অনেক ছোট, সে আর কি বা তাদের সাহায্য করবে। কিন্তু ওয়াল্টার জেমসের কথা কানে দেয় না। ওয়াল্টার ক্লাউসের কাছে যায় এবং মিশনের পরের স্টেপটা জানতে চায়। ক্লাউস বলে আমাদের ব্যাংকের সিসিটিভি ক্যামেরাটা হ্যাক করতে হবে, আর এই হ্যাক করতে গেলে ব্যাংকের একটা পাসকোড প্রয়োজন, যেটা আমার কাছে নেই। তবুও ক্লাউস র্যান্ডম নাম্বার টিপে টিপে হ্যাক করার চেষ্টা করে, কিন্তু পারে না। পরে থম তাদেরকে একটা বুদ্ধি দেয়। সে বলে আমাদের ব্যাংকের এমন একজন এমপ্লয়িকে কল করতে হবে যে মূলত এখন ছুটিতে রয়েছে। তাকে কল করে আমরা র্যান্ডম সিস্টেমের মতো কথা বলবো এবং বলবো ব্যাংকের পাসকোড ডায়াল করতে। পরে সাইমন র্যান্ডম নাম্বারের মতো কথা বলতে থাকে এবং পাসকোড ডায়াল করতে বলে। অবাক করার বিষয় হলো থমের এই বুদ্ধিটা কাজে লেগে যায়। পাসকোড ডায়াল করার সাথে সাথে ক্লাউস ব্যাংকের সিস্টেম হ্যাক করে ফেলে এবং ব্যাংকের সব সিসিটিভি ক্যামেরা তারা নিজের মনিটরে দেখতে পায়। ওয়াল্টার থমের সুনাম গাইতে থাকে। থমের বুদ্ধির কারণে তারা সিস্টেমটা হ্যাক করতে পেরেছে। এটা দেখে লরেনও ইমপ্রেস হয়ে যায়। পরে জেমস আর সিমন একটি সুড়ঙ্গের ভিতরে ঢুকে, কারণ ব্যাংকে তারা রাস্তা দিয়ে ঢুকতে পারবে না, তাদের সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে। এরপর ওয়াল্টার ব্যাংক সম্বন্ধে তাদের টিমের সাথে ডিসকাস করতে থাকে। সে বলে ব্যাংক অফ স্পেন হলো পৃথিবীর সবচেয়ে জটিল একটা লকার। পুরো ব্যাংকে রয়েছে বহু সেন্সর এবং সিসিটিভি ক্যামেরা। একটু গড়বড় হলেই সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। আর ব্যাংকের বিপরীতে আছে পুলিশ হেডকোয়ার্টার। ব্যাংকে অ্যালার্ম বাজার সাথে সাথেই সেখান থেকে 500 সৈনিক ব্যাংকের ভিতরে আসবে। তার চেয়েও বড় সমস্যা হলো ব্যাংকের সিকিউরিটি ইনচার্জ গুস্তাভো। তার হাতে ধরা পড়লে বাঁচার আর কোনো সুযোগই নেই, সাথে সাথে মরণ। এরপর ওয়াল্টার ব্যাংকের ভল্টের ছবি দেখায়, যার ভিতরে মূলত বাক্সগুলো রাখা। সে বলে ভল্ট খুলতে গেলে আমাদের প্রথমে ব্রিজ পার করতে হবে। এরপর আমাদের দরকার হবে দুটো অরিজিনাল চাবি এবং গুস্তাভোর ফিঙ্গারপ্রিন্ট। এরপর ওয়াল্টার আর কিছুই বলতে পারে না, কারণ ভল্টের নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেম রয়েছে যেটা কেউ জানে না। জেমস জানায় ভিতরে যাওয়ার পর যদি সেই সিকিউরিটি সিস্টেমটা বন্ধ না করা হয় তাহলে সাথে সাথে ভিতরে থাকা সবাই মারা যাবে। আর এটাকেই বলে মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু সমস্যা হলো সেই সিস্টেমটা কি এটাই তারা জানে না। বন্ধ করবে তো দূরে থাক। আর এই জটিল সমস্যাটার সমাধানই থমকে করতে হবে। থম বলে সমাধান বের করার আগে আমার ভল্টটা দেখতে হবে। কিন্তু ক্লাউস ভল্টের সিসিটিভি ক্যামেরাটা হ্যাক করতে পারেনি। তাই থম সিদ্ধান্ত নেয় কালকে সে ব্যাংকে যাবে এবং একটা বাগ লাগিয়ে দেবে, যার মাধ্যমে তারা পুরো ভল্টটাকে স্ক্যান করতে পারবে। রাতে সাইমন ব্যাংকের সিকিউরিটি ইনচার্জের গলা করে ব্যাংকের ক্লিনিং স্টাফদের কল করে বলে কাল তোমরা ব্যাংকে এসো না। পরে সাইমন তাদের একটা ক্লিনিং ইউনিফর্ম এবং গাড়ি বানায়। তারা কালকে ব্যাংকে নকল ক্লিনিং স্টাফ সেজে যাবে এবং তারই সাথে চাবিগুলো স্ক্যান করে আনবে এবং ভল্টটাকেও স্ক্যান করবে। কিন্তু সমস্যা হলো জেমস যেতে পারবে না, কারণ জেমস একসময় স্পেশাল এজেন্ট ছিল। তার সব রেকর্ড ব্যাংকের কাছে আছে, তাকে দেখলে তারা ধরে ফেলবে। এরপর থম এগিয়ে আসে। সে বলে আমি এবং সিমন কালকে ব্যাংকে যাব। কিন্তু জেমস বাধা দেয়। সে বলে তুমি অনেক ছোট, এটা অনেক রিস্কের কাজ, তুমি এটা পারবে না। ধরা পড়ে গেলে সাথে সাথে দুনিয়ার সবচেয়ে বড় ক্রিমিনাল হয়ে যেতে হবে। কিন্তু ওয়াল্টার থমকে পারমিশন দিয়ে দেয়, যেটা জেমসের একটুও ভালো লাগে না। তাই সে সাথে সাথে সেখান থেকে চলে যায়। পরের দিন সাইমন এবং থম ক্লিনিং স্টাফ সেজে ব্যাংকে প্রবেশ করে। ঢোকার সময় সিকিউরিটির একজন বলে মাত্র 2 জন কেন? সিমন বুদ্ধি করে বলে ফুটবল ওয়ার্ল্ড কাপ চলার কারণে সবাই এখন ছুটিতে আছে। এরপর সিকিউরিটিরা তাদের আইডি সার্চ করে এবং মিলে যায়, কারণ সিমন আগে থেকেই ব্যাংকের সিস্টেমে তাদের আইডি প্রবেশ করিয়ে দিয়েছিল। পরে গার্ড তাদেরকে ছেড়ে দেয়। তাদের ঢোকার কিছুক্ষণ পরই লরেন ব্যাংকে আসে। সে একজন আর্ট এক্সপার্ট সেজে আসে এবং তার নাম চেঞ্জ করে আগের পুরনো নাম ক্লাউবিয়া রেখে দেয়। লরেন এই ব্যাংকের চেয়ারম্যানের অফিসে কিছু ছবি স্ক্যান করার জন্য এসেছে, যেটার পারমিশন সে আগে থেকেই নিয়ে নিয়েছিল। ক্লাউবিয়া অর্থাৎ লরেন ঢোকার সাথে সাথে গুস্তাভো তাকে জিজ্ঞাসাবাদ করে যে তার স্ক্যানিং কিভাবে সম্পন্ন হয়। সে বলে আমার ব্যাগে একটা আলট্রাভায়োলেট স্ক্যানার রয়েছে, যেটা দিয়ে আমি দেয়ালে থাকা ছবিগুলো স্ক্যান করি এবং সেটা আসল নাকি নকল যাচাই করি। পরে সেখানে গুস্তাভোর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। লরেন তার হাতে থাকা কফির মগটা গুস্তাভোর হাতে দিয়ে দেয় এবং অ্যাসিস্ট্যান্টের সাথে হাত মিলায়, কারণ এখানে লরেন কফির মগটার ভিতরে গুস্তাভোর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছিল, যেটা তাদের দরকার পড়বে।
অন্যদিকে থম সাফাইয়ের কাজ শুরু করে। গুস্তাভো সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে। প্রতিটার সিসিটিভি ফুটেজ 90 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছিল। মানে প্রথম 90 সেকেন্ড এ রুমের দৃশ্য দেখালে পরের 90 সেকেন্ড বি রুমের দৃশ্য দেখাবে। আর এই একই ফুটেজ ক্লাউস এবং জেমস লক্ষ্য করছিল। তাই ক্লাউস সিমনকে নির্দেশনা দেয় যে সাইবার রুমে গিয়ে বাগটা জয়েন করতে। সিমনের কাছে 90 সেকেন্ড সময় ছিল, কারণ সাইবার রুমের প্রথম দৃশ্য শেষ হয়ে গিয়েছিল। পরের 90 সেকেন্ড পর সে রুমের দৃশ্য গুস্তাভো দেখতে পারবে। সিমন দ্রুত করে গিয়ে বাগটা সেট করে দেয়, যার ফলে ব্যাংকের সব সিকিউরিটি সিস্টেম ক্লাউসের হাতে চলে এসেছে। এখন ক্লাউস গুস্তাভোকে কিছু রেকর্ড করা ফুটেজ দেখাতে থাকে এবং নিজে লাইভ দেখতে শুরু করে। অন্যদিকে লরেন ব্যাংক ম্যানেজারের রুমে আসে এবং সেখানে থাকা একটি ফটোতে স্ক্যান করতে শুরু করে। সেটাকে ক্লাউস রেকর্ড করে একটি স্লো মোশন করে লুপ তৈরি করে এবং সেটাকে গুস্তাভোকে দেখাতে থাকে। আর ওইদিকে লরেন ছবির পিছনে থাকা লকারের থেকে ভল্টের প্রথম চাবিটা স্ক্যান করে ফেলে। অন্যদিকে থম একটা রুমে ঢুকে ভল্টটা স্ক্যান করার জন্য। সে রুমটা মূলত ভল্টের উপরে ছিল। সে টেবিলের নিচে ঢুকে একটি ডিভাইস রেখে নিচের ভল্টটাকে স্ক্যান করতে শুরু করে। একই সময়ে লরেন তার প্রথম চাবিটা স্ক্যান করে আবার আগের জায়গায় রেখে দেয়। থমের স্ক্যান করার মাঝখানে হঠাৎ স্টাফের সব মেম্বাররা প্রবেশ করে। থম টেবিলের নিচে ছিল বিদায় তাকে কেউ দেখতে পায় না। স্ক্যান শেষ হওয়ার পর সাথে সাথে কেন জানি ব্যাংকের সিকিউরিটি সিস্টেমের অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজ পেয়ে সবাই এদিক ওদিক দৌড়াতে থাকে। গুস্তাভো পুরো ব্যাংকটাকে লক করে দেয় এবং বাইরে থেকে পুলিশ আনায়। লরেন তার দ্বিতীয় চাবিটাও স্ক্যান করতে সক্ষম হয় এবং সাথে সাথে বাইরে চলে আসে। থমও আস্তে করে মানুষজনের ভিড়ের মাঝখান দিয়ে বাইরে চলে আসে। এখানে গুস্তাভো অ্যালার্ম বাজার কোনো কারণ খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। বাকি সবাই মনে করতে থাকে টেকনিক্যাল ফল্টের কারণে অ্যালার্মটা বেজেছে, কিন্তু গুস্তাভোর মনে সন্দেহ রয়েই যায়। অন্যদিকে ওয়াল্টারের টিম থমের স্ক্যান করা ফুটেজগুলো বড় স্ক্রিনে দেখতে থাকে। থম দেখতে পায় ভল্টের সব জায়গায় স্ক্যান করা হলেও ভল্টের ওপরে স্ক্যানারটা কিছু স্ক্যান করতে পারছে না। জায়গাটা ঘোলাটে হয়ে আছে। একটু পর থম বুঝতে পায় উপরে ঘোলাটে হওয়া অংশটা আর কিছু নয় বরঞ্চ জল। মানে ভল্টের উপরে একটা জলের ট্যাঙ্ক রয়েছে। যদি কেউ ভল্টের ভিতরে ঢোকে তাহলে উপর থেকে পানি ভল্টের ভিতরে প্রবেশ করবে এবং চোরের মৃত্যু নিশ্চিত। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে ভল্ট কিভাবে বুঝবে যে ভিতরে কেউ ঢুকেছে কিনা। কিভাবে সাথে সাথে উপর থেকে পানি নিচে চলে আসবে। পরে থম ওয়াল্টারের কাছে থাকা একটি ছবি দেখতে পায়। সেই ছবিটাকে ওয়াল্টারের টিমরা একটি সৈন্যের ছবি মনে করতে থাকে, কিন্তু থম পিকচারটাকে পূরণ করে এবং দেখতে পায় সেটা লেডি জাস্টিস, যার হাতে ছিল একটি দাড়িপাল্লা। থম বলে যদি ভল্টের ভিতরে কেউ প্রবেশ করে এবং ভল্টের ওজনে একটুও গড়বড় হয় তাহলে সাথে সাথে উপর থেকে পানি নিচে চলে আসবে এবং সব দরজা বন্ধ হয়ে যাবে। থম সমস্যাটা সবাইকে জানিয়ে দিল, কিন্তু এর থেকে বাঁচার সমাধান এখনও তারা পায়নি। অন্যদিকে গুস্তাভো ব্যাংকের চেয়ারম্যানের সাথে পরামর্শ করতে থাকে। সে বলে ব্যাংকের সামনে লোকজন ওয়ার্ল্ড কাপের জন্য যে বড় স্ক্রিনে খেলা দেখে সেটাকে বন্ধ করে দেওয়া হোক, না হলে ভিড়ের সুযোগে চোর আবারও ব্যাংকের ভিতরে প্রবেশ করবে। কিন্তু চেয়ারম্যান জানায় এটা সম্ভব নয়। এটা ওয়ার্ল্ড কাপ ফুটবল, স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা। এটা বন্ধ করার সাধ্য তাদের কাছে নেই। চেয়ারম্যান বলে তুমি ব্যাংকের সিকিউরিটি বাড়িয়ে দাও। থম দিনরাত এক করে সমাধান খুঁজছিল। অন্যদিকে জেমস এবং সিমন মাটির নিচে ভল্টের দিকে পৌঁছায়। সেখানে গিয়ে তারা বুঝতে পায় থমের কথা সত্যি, এটা একটি দাড়িপাল্লা। কিন্তু জেমস দেখতে পায় ভল্টের দেয়ালটা শক্ত মেটাল দিয়ে তৈরি, যেটাকে ড্রিল করতে তাদের 15 দিন সময় লাগবে। এটা জেমস ওয়াল্টারকে জানালে ওয়াল্টারের মন খারাপ হয়ে যায়, কারণ 8 দিন পর সেই বক্সগুলো স্পেন ব্যাংক থেকে সরকারকে দিয়ে দেওয়া হবে। ওয়াল্টার মন খারাপ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাংকে তাকিয়ে দেখে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের কারণে ব্যাংকের সব সিসিটিভি ক্যামেরা নিচের দিকে করে দেওয়া হয়েছে। মানে ভিড়ের ভিতরে সব সিসি ক্যামেরা সেট করে দেওয়া হয়েছে। এতে ওয়াল্টার একটি বুদ্ধি পায়। সে তার টিমকে বলে আমরা নিচ দিয়ে যেতে পারবো না, কিন্তু উপর দিয়ে যেতে পারবো, কারণ ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সব ক্যামেরা নিচের দিকে করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার বিষয় হলো আজকে স্পেন আর জার্মানির সেমিফাইনাল খেলা চলছে। যদি আজকে স্পেন জিতে যায় তাহলে তারা ফাইনালে উঠবে এবং ওয়াল্টারের টিমের কাছে ফাইনালের সময় সুযোগ থাকবে ব্যাংকটাকে ডাকাতি করার। আরেকটা সমস্যা হলো তাদের কাছে পুরো খেলার শুধু 105 মিনিট থাকবে
105 মিনিটের মধ্যে তাদের বক্সগুলো চুরি করে ব্যাংক থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা সমস্যার সমাধান এখনও পাওয়া যায়নি, সেটা হলো তারা দাড়িপাল্লাটাকে কিভাবে বোকা বানাবে। অন্যদিকে ব্যাংকে ময়লা দেখে ক্লিনিং স্টাফদের গুস্তাবো অনেক বকাবকি করতে থাকে। ক্লিনিং স্টাফের লোকজন বলে, ময়লা তো হবেই, আমরা গতকাল আসিনি, আর আসতে আপনারা মানা করেছিলেন। গুস্তাবো বলে, তাহলে কালকে যে দুজন এসেছিল তারা কারা? এখানে গুস্তাবো থম এবং সিমনের কথা বলছে। পরে গুস্তাবো থম এবং সিমনের ফেক আইডি খুঁজে পায়। তাদের ছবিগুলো সে সব পুলিশদের দিয়ে দেয়, কিন্তু তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকার কারণে কোনো পুলিশদের থেকে তাদের কোনো খবর আসে না। ছবিগুলো চেয়ারম্যানকে দেখালে সে বলে, ভল্টের ভিতরে কিছু বক্স আছে যেটা লুট করার জন্য সব চোরই পিছে পড়ে আছে। ওয়াল্টারের টিম ঠান্ডা হয়নি, কারণ যদিও তারা ধরা পড়েনি, কিন্তু ব্যাংকের সবার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে ভল্টের পিছনে কেউ একজন আছে। মানে ভল্টটাকে চুরি করতে চোররা পিছে পড়ে আছে, এটা ব্যাংকের সবাই জানে। এটা একটুও ভালো খবর ছিল না ওয়াল্টারের জন্য। ওয়াল্টার বুঝতে পারে তার কিছু না কিছু করতেই হবে। পরে ওয়াল্টার তার উকিল মার্গারেটকে ফোন করে বলে, 50% আমি তোমাকে দেব, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি এটা একটু পরে আপনারা জানতে পারবেন। এরপর ব্যাংকের সবার কাছে খবর আসে যে ইংল্যান্ডে থম এবং সিমনকে তারা ধরে ফেলেছে। তাদেরকে ইংল্যান্ডের জেলে ভরে দেওয়া হয়েছে। এটা মূলত একটা ফেক নিউজ ছিল যেটা মার্গারেটকে দ্বারা ওয়াল্টার সাজিয়েছে। চোর দুটোকে ধরে ফেলা হয়েছে বিদায় এটা শুনে ব্যাংক পুরো ঠান্ডা হয়ে যায়। কিন্তু গুস্তাবো বুঝতে পারে যে এসবের পিছনে দুজন লোকের হাত কখনোই হতে পারে না। এর পিছনে আছে একটি বড় গ্যাং। থম দাড়িপাল্লাটার সমাধান খুঁজতে খুঁজতে অনেক ডিপ্রেশনে পড়ে যায়। পরে সে লরেনের সাথে একটা বারে আসে। সেখানে এসে সে দেখতে পায় ড্রিঙ্কসগুলোকে ঠান্ডা করার জন্য লিকুইড নাইট্রোজেন স্প্রে করা হচ্ছে। এটা থেকে থমের মাথায় একটি বুদ্ধি আসে। সে সাথে সাথে ওয়াল্টার এবং সবাইকে ডাকায়। সবার সামনে সে একটি ছোট মাপক যন্ত্রের ভিতরে নাইট্রোজেন গ্যাস স্প্রে করে এবং তার উপর একটি পানির গ্লাস রেখে দেয়। সবাই অবাক হয়ে দেখে যে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মেশিনটা জমে গেছে এবং কোনো পরিমাপ নিচ্ছে না। এভাবে মূলত কিছু মিনিটের জন্য সেই দাড়িপাল্লাটাকে স্থির করানো যাবে, কিন্তু সমস্যা হলো এর জন্য 500 থেকে 600 লিটার লিকুইড নাইট্রোজেন লাগবে। সিমন বলে সে ব্যবস্থা করতে পারবে, কিন্তু সমস্যা হলো তাদের মধ্যে থেকে কোনো একজনকে ভল্টের নিচে গিয়ে লিকুইড নাইট্রোজেন স্প্রে করতে হবে। তাহলে বোঝা যায় ব্যাংকের ভিতরে মাত্র দুজন প্রবেশ করতে পারবে। একজন হলো জেমস আর আরেকজন হলো লরেন। সাথে সাথে থম বলে, সিমন তুমি নিচে গিয়ে লিকুইড নাইট্রোজেন স্প্রে করবে, আর আমি ব্যাংকে যাব। এটা শুনে জেমস রেগে যায়। সে বলে, তুমি এখনো বাচ্চা, ব্যাংক চুরি করতে তুমি পারবে না। এটা যদি একবার ধরা পড়ে যাও তাহলে সারা জীবন জেলে কাটাতে হবে। কিন্তু থম বলে, আমি যাব। ওয়াল্টার এটাতেও থমকে পারমিশন দিয়ে দেয়। পরের দিন স্পেনের ফাইনাল খেলা কিছুক্ষণ পরই শুরু হবে। সবাই প্রস্তুতি নিচ্ছে চুরি করার জন্য। জেমস, থম এবং লরেন ব্যাংকের উপরে কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। ক্লাউস এবং ওয়াল্টার কম্পিউটার রুম থেকে তাদেরকে সব ইনফরমেশন দিচ্ছিল যে কোথায় কোথায় যেতে হবে। জেমস, থম এবং লরেন এসি ট্যাঙ্ক দিয়ে ভল্টের সামনে পৌঁছায় এবং সেখানে গুস্তাবোর ফিঙ্গারপ্রিন্ট এবং চাবিগুলো ঢুকিয়ে তারা দরজা খুলে ফেলে। কিন্তু সমস্যা হলো তারা সেখানে পা দিচ্ছিল না, কারণ দাড়িপাল্লাটা এখনও স্থির হয়নি। এখন সিমনের কাজ। সিমন নিচে থাকা সব নাইট্রোজেন গ্যাসগুলো দাড়িপাল্লার উপর মারতে থাকে। এক এক করে সে সব সিলিন্ডার খালি করে ফেলে, কিন্তু দাড়িপাল্লা ঠান্ডা হচ্ছিল না। এটা দেখে সবার মন ভেঙে যায় এবং জেমস ফিরে আসতে থাকে। তখনই থম লক্ষ্য করে দাড়িপাল্লাটা ফ্রিজ হয়ে গেছে। থম পা দিতেই দেখা যায় যে কোনো রিয়াকশন করছে না, অর্থাৎ দাড়িপাল্লাটা কিছুক্ষণের জন্য থেমে গেছে। তারা 3টে কয়েন খুঁজছিল, যে কয়েনগুলো খুঁজে পেলেই তারা খাজানার দিকে এগোতে পারবে। লরেন অনেক খোঁজার পর কয়েনগুলো পেয়ে যায়। 3টি কয়েন তারা পায়। অন্যদিকে গুস্তাবো বুঝে যায় যে ব্যাংকের ভিতরে কেউ না কেউ ঢুকেছে, কারণ সে জানতে পারে যে ব্যাংকের উপরের কাজটা খোলা। পরে 3টা কয়েন নিয়ে যখন লরেন এবং থম বেরিয়ে আসতে থাকে তখনই ঘটে যায় আরেক কাণ্ড। জেমস তাদের উপর বন্দুক টানে। এটা দেখে থম এবং সবাই অবাক হয়ে যায়। পরে জেমস ওয়াল্টারকে বলে, আমি এখনও ব্রিটিশ এজেন্ট হিসেবে কাজ করছি। মানে জেমস এত বছর ওয়াল্টারের সাথে ছদ্মবেশে ছিল যে সে কয়েনগুলো ব্রিটিশদের সাথে মিলে ভাগাভাগি করতে পারে। পরে লরেন জেমসকে কয়েনগুলো দিয়ে দেয়। থমের সাথে বেরিয়ে আসতে গেলে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়।
সাথে সাথে পুরো ভল্টের অ্যালার্ম ট্রিগার হয়ে যায়। গুস্তাভো 500 জন আর্মিকে নিয়ে ভল্টের দিকে এগোতে থাকে। ভল্টে পানি আসতে শুরু করে, পানি সাথে সাথে তাদেরকে পুরো ডুবিয়ে ফেলে। কিন্তু জেমস সাঁতার জানত, সে সাঁতরে সাঁতরে যেখান দিয়ে পানি আসছিল সেখান দিয়ে বেরিয়ে যায়। পানি ভরতে ভরতে একেবারেই লরেন এবং থমের গলা পর্যন্ত এসে পড়ে। তখন থম একটা বুদ্ধি পায়। সে দেখে ভল্টে কোনো সেন্সর নেই, তাহলে দাঁড়িপাল্লাটা কিভাবে বুঝবে যে পানিটা ভরে গেছে? কারণ পানি যদি এভাবে আসতে থাকে তাহলে এর প্রেসারে পুরো ভল্টটা ভেঙে যাবে। পরে থম বুঝতে পারে যে ওজনের মাধ্যমে দাঁড়িপাল্লাটা বুঝবে যে পানিটা ভরে গেছে কিনা। সাথে সাথে থম সিমনকে বলে দাঁড়িপাল্লাটার উপর ওজন জাতীয় কিছু চাপিয়ে দিতে, যেন দাঁড়িপাল্লাটা মনে করে পুরো ভল্টটা ভরে গেছে। পরে সিমন এক এক করে সব সিলিন্ডারগুলো দাঁড়িপাল্লার উপর রাখতে থাকে, যার কারণে পানিটা থেমে যায়। গুস্তাভো এবং তার আর্মিরা ভল্টের ভিতরে প্রবেশ করে কেউকে দেখতে পারে না। আসলে যেখান দিয়ে পানি বের হয়েছিল সেখান দিয়ে লরেন এবং থম বেরিয়ে আসে পড়েছিল। পরে আর্মিরা তাদের পিছু করতে গেলে ফুটবল ওয়ার্ল্ড কাপের খেলার ভিড়ের কারণে তারা লুকিয়ে যেতে সক্ষম হয়, যাতে করে আর্মিরা তাদের খুঁজে না পেয়ে চলে যায়। পরের দিন মার্গারেটের সাথে ওয়াল্টারের দেখা হয়। মার্গারেটের কথাবার্তা শুনে ওয়াল্টার বুঝে যায় যে জেমসের সাথে এবং ব্রিটিশের সাথে তার সম্পর্ক আছে। তাকে এবং তার টিমকে মার্গারেট এবং জেমস ব্যবহার করেছিল। পরে ওয়াল্টার সেখান থেকে চলে যায়। মার্গারেট এবং জেমস কয়েনগুলো টেস্ট করে দেখে সেগুলো নকল কয়েন। তারা পুরোই হতভম্ব হয়ে যায়। অন্যদিকে ওয়াল্টারের কাছে ছিল অরিজিনাল কয়েনগুলো, কিন্তু থম বুঝতে পারে না যে কখন আসল কয়েনগুলোর সাথে নকল কয়েনগুলোর এক্সচেঞ্জ হলো। তখনই থমের মনে পড়ে লরেন হাত সাফাইয়ে এক্সপার্ট। মূলত অনেক চালাকির সাহায্যে ভল্টের ভিতরে জেমসের সাথে লরেন কয়েনগুলো এক্সচেঞ্জ করে দিয়েছিল। এরপর তারা কয়েনগুলো দিয়ে একটু টেস্ট করে। কয়েনে থাকা লোকেশন তারা ট্রেস করে দেখে 1970 সালে থাকা সে রাজার খাজানাটা লন্ডন ব্যাংকে রয়েছে। এটা দেখে তারা পিছু হাঁটে না এবং ওই আগের মতোই লরেন তার ছদ্মবেশে লন্ডন ব্যাংকে পৌঁছায়। আর এখানেই মূলত শেষ হয় মুভিটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমন আরও নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।